বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় ৬ এর পার্ট 1 এ তোমাদের সকলকে স্বাগতম। আ আগে একটা কথা তোমাদের জানিয়ে দিই যে আমরা হচ্ছে এসএসসি যে রসায়ন বইটা রয়েছে, হ্যাঁ? অর্থাৎ ২০২৬ সালে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, এই পরীক্ষার্থীদের জন্য আমরা তাদের মোট ৬ টা অধ্যায় রয়েছে। প্রতিটারই অধ্যায়ের উপর আরকি সিকিউ ক্লাস আপলোড করব। তবে বেসিক সহ অর্থাৎ যারা পূর্বে পড়াশোনা করেনি তারা হচ্ছে এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ এ প্লাস কনফার্ম করতে পারবে। তো পুরো ক্লাস জুড়ে সাথে থাকার জন্য অনুরোধ করব এবং ক্লাস শেষে কিন্তু আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিব। সেগুলো অবশ্যই সমাধান করে এই ভিডিওর কমেন্ট বক্সে ছবিটা আপলোড করে দিবা। আমি সেটা দেখে তোমাকে আবার কমেন্টে রিপ্লাই করব যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? তো আমরা ক্লাসটা শুরু করি। তো এই অধ্যায়টা একটা গাণিতিক রসায়ন অধ্যায় বলতে পারো। অধ্যায়টার ১ম পার্টকে আমরা কয়েকটা টপিকে ভাগ করছি। নাম্বার 1 দেখতে পাচ্ছ যে ভর সংখ্যা, অর্থাৎ আমরা ১ থেকে ২০ পর্যন্ত মৌলগুলোর ভর সংখ্যা আজকে জেনে ফেলব। আগেই বলছি যারা পূর্বে কোনো অধ্যায় করোনি সরাসরি অধ্যায় করতে আসছো তারাও কিন্তু বুঝতে পারবা। অতএব শুরু থেকে চুপচাপ দেখে যাও। আর যাদের মনে হচ্ছে যে অধ্যায় তোমার কমপ্লিট, তুমি একদম সোজা শেষে চলে যাও ভিডিওর শেষে গিয়ে সেখানকার যে অঙ্কগুলো আছে সেগুলো করে আপলোড করে ফেলো। তারপরে দেখতে পাচ্ছ যে মূলকসমূহ সম্পর্কে আমরা আইডিয়া নিব আজকে এবং শর্টকাট ট্রিকগুলো জানবো। এরপর হচ্ছে মৌলসমূহের যোজন নির্ণয় করতে শিখবো এবং এখানে একটা কথা লেখা আছে ২ × ১৮। এই ২ × ১৮ এই ৩টা সংখ্যার মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে ফেলবো আমরা যোজনী, হ্যাঁ? তারপরে যৌগের ভর নির্ণয় শিখবো এবং লাস্ট একটা কথা দেখতে পাচ্ছ গ্রামাণবিক ভর ইজ ইকুয়াল টু 1 মোল ইকুয়াল 22.4 লিটার এবং 6.023 ইন্টু 10⁻23 অণু। এই লাইনটা সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই লাইনটা এখনই মুখস্থ করে ফেললে খুবই ভালো হয়। ঠিক আছে? ওকে। তো দেখতে পাচ্ছি তারপরে আমরা নিচে কি লিখছি? আমরা ১ম টপিক নিয়ে আলোচনা শুরু করে দিছি। ১ম টপিক ছিল আমাদের ভর সংখ্যা নিয়ে এখানে আলোচনা। ভর সংখ্যা খুবই সহজ জিনিস ভাই। এটা শুধুমাত্র ১ থেকে ২০ পর্যন্ত মৌলের জন্য প্রযোজ্য হবে। এখন বলতে পারো ভাই ২০ এর পরবর্তী মৌলগুলার কি ভর সংখ্যা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। শুধুমাত্র ২ টো মৌল জানলেই হয়ে যায়। একটা হচ্ছে কপার যার ভর ৬৩.৫ এবং আয়রন যার ভর হচ্ছে কত? সরি দেখা যাচ্ছে না। দুঃখিত। একটা হচ্ছে এই যে কপার। কপারের ভর সংখ্যা আমাদেরকে জানতে হবে। আরেকটা হচ্ছে আয়রনের ভর সংখ্যা জানতে হবে যার ভর হচ্ছে ৫৬। এই ২ টা জাস্ট মুখস্থ রাখো এনাফ। ঠিক আছে? এবার সেই মনে রাখার সিস্টেমটা কি? যে মৌল যদি জোড় হয় তাহলে পারমাণবিক সংখ্যার সাথে ২ গুণ করে দিব হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেখায় আমরা অক্সিজেনের ভর সংখ্যা দেখি। অক্সিজেন হচ্ছে ৮ নম্বর মৌল। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮। তাহলে আমরা এর ভর সংখ্যা কিভাবে নির্ণয় করব? এই ৮ সংখ্যাটাকে ২ দ্বারা গুণ করব। যেহেতু জোড় তাহলে জাস্ট ২ গুণ করলেই হয়ে যাবে ১৬। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ১৬। খুব সহজ জিনিস। তারপরে হচ্ছে এখন যদি মৌলটা বিজোড় হয় তাহলে কি হবে? যেমন সোডিয়াম। সোডিয়াম হচ্ছে ১১ নম্বর মৌল। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১। আমরা কি করব? ১১ এর সাথে ২ গুণ ঠিকই করব আগেরটার মতোই, বাট বিজোড় হওয়ার কারণে ১ যোগ করে দিব। তাই টোটাল এখানে আসতেছে ২২ আর ১ যোগ করলে কত হয়? ২৩। খুব সহজ না? তবে ভাই সবার জন্য এই নিয়মটা কিন্তু প্রযোজ্য নয়। এখানে কয়েকজন ব্যতিক্রম আছে। তাদেরকে আমি এখানে সাইড নোট করে দিচ্ছি। ব্যতিক্রম কারা? দেখো। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর হচ্ছে ক্লোরিন। নাইট্রোজেন আর ক্লোরিন। এই যে জাস্ট এরা কিন্তু ব্যতিক্রম। এখন তোমাদের মনে হচ্ছে ভাই এখানে মনে হয় নাইট্রোজেন আর ক্লোরিন এরা দুইজনই শুধু ব্যতিক্রম। মজার বিষয় হচ্ছে এই জায়গাটাতে আমাদের ১ থেকে ২০ পর্যন্ত ৫ জন ব্যতিক্রম, ওই ৫ জনের নাম কিন্তু এই লাইনটার মধ্যেই আছে। কিভাবে? এই ব্যতিক্রম থেকে হচ্ছে বেরিলিয়াম যার ভর সংখ্যা হচ্ছে ৮ হওয়ার কথা। ৪ নম্বর মূল ৮ হওয়ার কথা, বাট এর ভর হচ্ছে ৮ না, এর ভর কত বলো তো? ৯। ঠিক আছে? হলো থেকে হাইড্রোজেন যার ভর সংখ্যা হচ্ছে 1 আর N থেকে হচ্ছে নাইট্রোজেন যার ভর সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে? একটু লেখাগুলো কেমন হয়ে গেল বুঝে নেওয়ার চেষ্টা করিও। আর থেকে হচ্ছে আর্গন যার ভর সংখ্যা হচ্ছে 40 এবং ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে ৩৫.৫ অর্থাৎ ৩৫.৫। ঠিক আছে? এই ছিল অবস্থা, এই যে ৩৫.৫। ভালো কথা। তো আশা করি ভর সংখ্যা নিয়ে আর তোমাদের কোনো রকম সমস্যা নাই। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি যৌগমূলক সমূহতে। ঠিক আছে? যৌগমূলক দেখো। তো যৌগমূলকগুলো জানার জন্য এখানে আমরা কিছু শর্টকাট রাস্তা দিছি। ট্রিক 1 এবং ট্রিক 2। ট্রিক 1 এ মনে রাখবা যে এখানে আমরা যোজনী পাবো ১ করে। ট্রিক 1 এ সকলের যোজনী কত পাবো? ১। যাদের নামের শেষে আম আছে তাদের সামনে পাবো +১ আর যাদের নামের শেষে আম নাই তাদের পাবো আমরা মাইনাস। ঠিক আছে? আর ট্রিক 2 মানে সবার যোজনী হচ্ছে 2। ঠিক আছে? তবে এদের ট্রিক 2 তে সবার যোজনী 2 মাইনাস। এটা মাথায় রাখতে পারি আমরা। এখন ট্রিক 2 টা আগে শিখি।
ট্রিক টু হচ্ছে কবিরের দুইটা শালা, এই দুইটা শালার একটা থেকে সালফেট আর একটা থেকে হচ্ছে সালফাইট। এখন এই সালফেট আর সালফাইট নিয়ে সবার গোলমাল লাগে যায় যে কোনটা সালফেটের সংকেত আর কোনটা সালফাইট। দেখতে পাচ্ছি যে এখান একজনের আছে 3, একজনের আছে 4। এখন উপরে তো বাকি তো সব কিছু ঠিকঠাক আছে। এখন কে সালফেট এটাতে সবার কনফিউশন লাগে। এখানে একটা আমি তোমাদের শর্টকাট ট্রিক দিই। মনে রাখবা যে নাম বড়, কীভাবে বড় রাখবো, যে নাম বড় ইকুয়াল টু হচ্ছে নাম বড় মানে মনে রাখবা যে জিনিসটা ছোট। নাম বড় মানে জিনিসটা কেমন হবে, ছোট হবে। কিভাবে কি, এই যে দেখতে পাচ্ছ সালফাইড নামটা কিন্তু সালফেট নামের চেয়ে তুলনামূলক বড়, তাহলে এই কিন্তু দেখতে হবে ছোট। যেমন দেখো তো SO4, এখানে 4 আছে মানে এটা একটু বড়, আর SO3 মানে ছোট একটু। তার মানে এই যে মনে রাখবো যে এই যে এই জিনিসটার আমাদের নাম কি, নামটা বড় হয়েছে না, সেক্ষেত্রে আমাদের জিনিসটা কি হয়েছে, ছোট হয়েছে। আবার একইভাবে এখানে নামটা হয়েছে ছোট, তাহলে জিনিসটা হয়েছে ফের কি, বড়। এই সেম স্ট্র্যাটেজি কিন্তু ফলো হবে তাদের ঠিক উপরের দুজনের জন্য। উপরে দুজনকে, একটা হচ্ছে নাইট্রেট আর একটা কি নাইট্রাইট। এই নাইট্রাইট নামটা বড় মনে হচ্ছে, তাহলে জিনিসটা ছোট হবে। যেমন দেখো এখানে আছে 2, আর নাইট্রেট নামটা কিন্তু নাইট্রাইটের চেয়ে তুলনামূলক ছোট মনে হচ্ছে, তাহলে এই জিনিসটা বড় হবে। দেখো এই কিন্তু হয়েছে 3, হয়েছে 2, হয়েছে 3 হয়েছে, দেখে এই কিন্তু নাম ছোট হয়েছে। এভাবে খেয়াল রাখবো। আর যাদের নামের শেষে আম আছে তারা কিন্তু প্লাস হবে মাথার মধ্যে। যেমন দেখো এখানে অ্যামোনিয়াম NH4 প্লাস আর ফসফোনিয়াম কি PH4 প্লাস। একইভাবে এই দুজনকে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটু আগে তুমি এখানে কবির থেকে কার্বনেট কথাটা পড়ছো, এই কার্বনেটের সাথে জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত হবে। যখন দেখো কার্বনেটের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে হাইড্রোজেন কার্বনেট। বুঝছো? আর বলছিলাম যে ট্রিগোনের সবার মাথার মধ্যে আমরা যোজনী একটা করে পাবো। তো এখানে কিন্তু যোজনী 2 মাইনাসের জায়গায় মাইনাস হয়েছে। একইভাবে একটু আগে সালফেট পড়লা না, SO4 2 মাইনাস, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। সালফেটের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন সালফেট হয়ে গেছে, আর একটা যোজনী কমে গেছে। এই ছিল অবস্থা। হ্যাঁ, এখন আরও দুইটা জানতে হবে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে হাইড্রো অক্সাইড, একটা কি হাইড্রো অক্সাইড, একটা হাইড্রোক্সাইড জানতে হবে, আর একটা জানতে হবে আমাদের ফসফেট। তো হাইড্রোক্সাইড আর ফসফেট আহামরি কোনো জিনিস না। হাইড্রোক্সাইড হচ্ছে OH মাইনাস, আর ফসফেট হচ্ছে একটা ত্রিযোজী মৌল, যেটা বোর্ড পরীক্ষা তো আসছিল যে নিজের কোনটি ত্রিযোজী মৌল। হ্যাঁ, ফসফেটের সংকেত হচ্ছে PO4 3 মাইনাস। এটাই হচ্ছে তোমাদের সিলেবাসে একমাত্র ত্রিযোজী মৌল, বুঝা গেছে? তবে এছাড়া ত্রিযোজী যৌগমূলক আর কি। আশা করি এই যৌগমূলকগুলো তোমাদের আর মনে রাখতে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, এগুলো একদম ঝরঝরা করে ফেলো। এবার লাস্ট আমরা যে টপিকটা রাখছি যে মৌলসমূহের যোজনী নির্ণয়। মৌলসমূহের থেকে যোজনী, একটু আগে এগুলো তো যৌগমূলক জানলাম, এবার মৌলসমূহের যোজনী কীভাবে নির্ণয় করব। মৌলসমূহের যোজনী নির্ণয়ের জন্য 2-18 কথাটা জাস্ট খেয়াল রাখবো। এখন 2-18 মানে হচ্ছে ভাই আমরা যে গ্রুপ 18 মৌলগুলো পর্যায় সারণী অধ্যায় হয়তো বা কেউ পড়ছো, না পড়লো কোনো সমস্যা নেই। গ্রুপ 18 মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। সবাই চায় যে নিষ্ক্রিয় মৌলদের মতোই অনুরূপ ইলেকট্রোবিন্যাস লাভ করতে, কারণ তারা হচ্ছে স্থিতিশীল। বুঝা গেছে? এখন রাসায়নিকভাবে হচ্ছে তো ওরা নিষ্ক্রিয় বলতে পারো, সহজে রাসায়নিক বিক্রিয়া দেয় না, সোজা কথা। তো অত কিছু জানতে হবে না, তুমি 2-18 কথাটা খেয়াল রাখো। এখন দেখো তো লিথিয়াম কত নম্বর মৌল, 3। দেখবা যে 3-এর নিকটবর্তী সংখ্যা এখানে কোনটা, 3-এর নিকটবর্তী সংখ্যা হচ্ছে 2, তাহলে লিথিয়াম চাইবে 3 থেকে 2 হতে। 2 হতে চাইলে কি 1 কমাই ফেলতে পারে নিজের কাছ থেকে, আর কমাই ফেলবে মানে ত্যাগ করবে ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করবে মানেই পজিটিভ। যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ততটা পজিটিভ এখানে দিবা। একইভাবে সোডিয়াম 11 মানে হইতে চাইবে 10-এর মতো, 10 হইতে চাইলে কি করবে, 11 থেকে একটা বের করে দিবে মানে ওই যে বলছিলাম ত্যাগ মানেই প্লাস, কয়টা ত্যাগ করবে, একটা, তাহলে একটা প্লাস। এবার আসে অক্সিজেনেরও কিন্তু নিকটবর্তী সংখ্যা হচ্ছে 10, কারণ 8-এর কাছাকাছি কে 10, এখানে কিন্তু বাংলা ইংলিশ মিক্সড হয়েছে। হ্যাঁ, তো অক্সিজেন তাহলে কি দিবে নাকি নিবে, অবভিয়াসলি নিবে, কারণ 8 থেকে 10 হয়েছে, তাহলে তার লাগবে মানে মাইনাস। এবার কয়টা লাগবে, 2টা, তাহলে এ হবে 2 মাইনাস। ঠিক আছে? একইভাবে ক্লোরিনের নিকটবর্তী 18, 17 থেকে 18 হইতে চাইবে, আবার নিবে কয়টা, নিবে একটা নিবে। একইভাবে ম্যাগনেসিয়ামের নিকটবর্তী হচ্ছে 10, ঠিক আছে, কারণ 12-র নিকটে কিন্তু 10 হইতে চাইলে কিন্তু দিবে, কয়টা দিবে মানে প্লাস, কয়টা দিবে, 2টা, তাহলে হবে 2 প্লাস। এবার আয়রনেরটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। ঠিক আছে? এই ছিল আমাদের মৌলসমূহের যোজনী নির্ণয়। তার পরবর্তী পেজে আমরা চলে যাই, আমাদের কিন্তু মাত্র 3টা পৃষ্ঠার পড়ালেখা। হ্যাঁ, পরবর্তী পেজটা হচ্ছে আমাদের যৌগের ভর নির্ণয়। তো যৌগের ভর নির্ণয় খুব সহজ টপিক ভাই। দেখতে পাচ্ছি এখানে আমরা যৌগের ভর নির্ণয় প্রথমে H2O কে রাখছি। তো H2O মানে হাইড্রোজেনের পানির ভর। দেখো তুমি প্রথমে কি করবা, আগে দেখবা যে প্রথম মৌলটা কি, প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন। এই প্রথম মৌলটা যদি যে কোনো মৌল যদি একাধিক থাকে, তাহলে প্রথমে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিলাম। তো এখন ব্র্যাকেট নেওয়ার পরে কয়টা আছে সেটা দেখবা, 2টা আছে তাহলে 2 দিব, এরপর গুণ চিহ্ন দিব, দিয়ে এবার কে 2জন আছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের ভরটা এবার গুণ করে দাও। ঠিক আছে? একটা মৌলের কাজ শেষ হলেই তারপরে প্লাস চিহ্ন চলে আসবে, প্লাস চিহ্ন দিলাম। এবার অক্সিজেন একটাই আছে, তাহলে কোনো ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নাই। অক্সিজেনের ভর কত, 16, তারপর সমান চিহ্ন দিই, গুণের কাজ আগে করবো, 2 একে 2 হয়, যোগ 16,
টোটাল আমাদের কত আসতেছে 18, তাহলে এখানে স্টোর ভর হচ্ছে 18। এবার আসছি সোডিয়াম কার্বনেট। তাহলে দেখতে পাচ্ছি সোডিয়াম একাধিক আছে, ব্র্যাকেট নিতে হবে, দুইটা আছে আগে 2 নিয়ে নিব। একটা সোডিয়ামের ভর হচ্ছে 23, তারপর ব্র্যাকেট ক্লোজ। সোডিয়ামের কাহিনী শেষ মানে যোগ, একটা মৌলের কাহিনী শেষ হলে কি দিব, যোগ চিহ্ন নিব। তারপর কার্বন একটাই আছে, ব্র্যাকেট নেওয়ার কোনো প্রয়োজন নাই। কার্বনের ভর 12 দিয়ে কার্বনের কাহিনী শেষ হইলো, যোগ চিহ্ন নিব। এবার অক্সিজেন, এখানে কিন্তু একটু থেমে যাব কারণ অক্সিজেন 3টা আছে, তাহলে কি করতে হবে, ব্র্যাকেট নিয়ে 3 দিয়ে দিতে হবে, দিয়ে গুণ চিহ্ন দিব। অক্সিজেনের ভর হচ্ছে 16, গুণ 16 হবে, তাহলে সমান সমান 23 দুই আমাদের 46, তারপরে এখানে 12 যোগ 16 3 কত হয় 48। টোটাল যদি যোগ করি পাবো কত হয় 106। শেষ। তাহলে ভর সংখ্যা নির্ণয় করা কি কঠিন কাজ? আমরা এই যে H2SO4, তারপরে এখানে কপার সালফেট 5s2, আচ্ছা এটার হচ্ছে ইংলিশ নাম হচ্ছে ব্লু ভিট্রিওল। ইংলিশ নাম কি, ব্লু ভিট্রিওল। আর বাংলায় বলা হয় তুতে। বাংলায় জিনিসটাকে কি বলা হয়, তুতে। যে কপার সালফেট সাথে কি কয় অনু পানি, 5 অনু পানি, তাহলে কিন্তু কপার সালফেটের ভর এবং 5 অনু পানির ভর বের করতে হবে। আমরা 1 অনু পানির ভর উপরে দেখতে পাচ্ছি 18, তাহলে 5 অনুর কত হবে 18 গুণ 5, ঠিক আছে, এভাবে হিসাব করে নিব। ওকে, তারপরে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো আমরা নিজেরা এখানে ট্রাই করব, ঠিক আছে, আমি এগুলো করে দিলাম না। তারপরে দেখো আমাদের ওই যে সর্বশেষ টপিক ছিল যে গ্রাম আণবিক ভর ইজ ইকুয়াল টু 1 মোল, এটা সেটা, হ্যাঁ সেটা নিয়ে পড়াশোনা আজকে। তো এখানে আগে জানি কোনটার মানে কি, এটা কিন্তু অবশ্যই এসটিপিতে প্রযোজ্য, শুধুমাত্র কোথায়, এসটিপিতে। এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা এগুলো নিয়ে কথা হবে অবশ্যই সামনে। দেখো এখানে বলা হয়েছে যে 1 মোল, মনে রাখবে এই মোল মানে হচ্ছে ঘনমাত্রা। মোল মানে কি, ঘনমাত্রা, অর্থাৎ সলিবিলিটি, এস দ্বারা প্রকাশ করে। এস মানে তাহলে কি, ঘনমাত্রা, অথবা তুমি এটাকে মোলারিটি নামও খেয়াল করতে পারো, ঠিক আছে, তোমার কাছে। তারপর 22.4 লিটার, 22.4 লিটার মানে বোঝাই যাচ্ছে এটা লিটার মানে তো আয়তনকে নির্দেশ করছে, এটা হচ্ছে আয়তন, আয়তন চালে এটার কথা বলছে। আর এই জিনিসটা হচ্ছে অণুর সংখ্যা, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে অণুর সংখ্যা, এটা একটু আমরা খেয়াল রাখবো। তো আমরা লিখছি এখানে S2 ইকুয়াল টু 1 মোল 22.4 লিটার ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10^23 অণু। এই সেম কথা কিন্তু সোডিয়াম কার্বনেটের জন্য ইকুয়াল দিয়ে লিখছি, আবার সেম কথা অক্সিজেনের জন্য কিন্তু কি ইকুয়াল দিয়ে লিখে ফেলছি। এখন তাহলে কাহিনী কি, কেমনি কি এগুলো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে আমি ফাঁকা রাখছি। এই ফাঁকা জায়গাগুলোতে কী হবে জানো, ওই যে একটু আগে আমরা স্টোর ভর বের করলাম না, কত আসছিল 18 আসছিল, তারপর সোডিয়াম কার্বনেট কত আসছিল 106 আসছিল না, এগুলোই লিখতে হবে। তার মানে এখানে 18 লিখলাম, এখন শুধু 18 লিখলে হবে না, আমরা কিন্তু বলছি যে আণবিক ভরটা, শুধু কি আণবিক ভর লিখছি না, গ্রাম আণবিক ভর, তার মানে আণবিক ভরের সাথে গ্রাম লাগাই দিব। অর্থাৎ 18 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল, এটার মানে হচ্ছে 22.4 লিটার, এবং এই জিনিসটা মানে আবার কি 6.023 ইন্টু 10^23টি অণু। কথা ক্লিয়ার? সেমভাবে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ভর আমরা দেখতে পাচ্ছি কত 106, তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান এই কথাটা লেখা যায়। এবার অক্সিজেনে আসি। এখন শুধু অক্সিজেন কিন্তু তুমি এখানে লিখতে পারো না, কারণ আমরা কিন্তু আণবিক ভর লিখছি। আণবিক ভর মানে অবশ্যই মাস্ট বি এই জিনিসটা অণু হইতে হবে। এইখানে প্রত্যেকটা জিনিসকে কী হতে হবে, অণু হইতে হবে, নাহলে কিন্তু আমরা এই লাইন তার জন্য লিখতে পারবো না। কথা বুঝছো? তাহলে অক্সিজেন কিন্তু অণু হইতে হবে। এখন অণু মানে কি, যাদেরকে তুমি ভাঙতে পারবা, অর্থাৎ একের অধিক মৌল থাকতে হবে সেখানে, ঠিক আছে, একের অধিক কি মৌল থাকতে, সরি মৌল না, একের অধিক হচ্ছে তোমার পরমাণু থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু অক্সিজেন যদি একটা দিতা, তাহলে একের অধিক থাকতো কি, থাকতো না, একের অধিক না থাকতো ভাঙতে পারবো না, ভাঙতে পারতে হবে অণু হইতে হলে। তাহলে দেখো এখানে কিন্তু অক্সিজেনের জন্য দুইটা নিছি, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, দুইটার ভর তাহলে কত 32, তাহলে আমরা বলতে পারি 32 গ্রাম অক্সিজেন ইজ ইকুয়াল টু 1 মোল ইজ ইকুয়াল টু 22.4 লিটার অ্যান্ড 6.023 ইন্টু 10^23টি কি অণু। কথা বোঝা গেছে না? আচ্ছা এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো অনেকগুলো, এই যে নিচে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো আজকে সমাধান করবে 5টা অঙ্ক, এবং তোমাদের জন্য হোমওয়ার্ক আছে সেগুলো আমরা করে ফেলবো। তো আমাদের এবার এখানে একটা কথা বলা হয়েছে, এসো তৃতীয় শ্রেণীতে ফিরে যাই। আমরা বাস্তবে এখন ক্লাস 3-তে চলে যাব। ক্লাস 3-তে একগুলো অঙ্ক করছো না যে 5টি কলার দাম 10 টাকা হলে 4টির দাম কত? এই অঙ্কটা যদি তুমি পারো ভাই, তোমার কাছে এগুলো ডাল ভাত। এই যে এখানে 1 নাম্বার এ বি সি এগুলো ডাল ভাত, আর ডি ই হচ্ছে সি পারলে ডি এম নিতে পারবা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে একটু ডাল ভাত করার চেষ্টা করি। আমরা আবার 3-তে ফিরে যাচ্ছি। যারা 3 অঙ্ক পারো অবশ্যই স্কিপ করবা এই অংশটা, না পারলে দেখো যে 5টি কলার দাম 10 টাকা হলে 4টির দাম কত। আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে, প্রথমে কি লিখবো, দেওয়া আছে। অনেকেই ভাববা যে এখন ভাইয়া ক্লাস 3 অঙ্ক করাচ্ছে 10 স্টুডেন্টকে, এটাই তো জীবন ভাই। দেখো যে 5টি কলার দাম সমান সমান কত টাকা, 10 টাকা। তারপরে আমরা কি লিখতাম, অতএব লিখতাম, আগে একটা কলার দাম বের করে নিতাম, এখানে সেম কাজ করতেছি, অতএব একটি কলার দাম কত 10/5 টাকা। এখন আমার তো একটা কলার দাম চাইনি, আমার কাছে চাইছে কয়টি কলার দাম, 4টি কলার দাম চাইছে, তাহলে আমি কি লিখবো যে অতএব
4টি কলার দাম সমান সমান 10/5 গুণ কত 4 টাকা। সমাধান করলে কত হবে? 5 আর 10 কাটাকাটি যায় পাবো আমরা এখানে 2 আর 4 গুণ করলে কত হবে? 8 টাকা। তো খুব সহজে হয়ে গেল না? এখন কি বললাম, এই যে এই ঐকিক নিয়মের যে অঙ্কটা ছিল এটা যে পারবে তার কাছে এ বি সি কিছুই না। ঠিক আছে, তো আমরা শুরু করি তাহলে। আমাদের প্রশ্ন কি বলছে? 54 গ্রাম S2 এর আয়তন কত? তো প্রথমে আয়তন বের করবো, তারপর ঘনমাত্রা, তারপর অনুসংখ্যা ইত্যাদি করে যাবো। ঠিক আছে, আমরা পরবর্তী পেজে চলে যাই। এটাই আমাদের লাস্ট পেজ। ঠিক আছে, আমি অঙ্কগুলো একটু সাজিয়ে রেখেছি। আচ্ছা দেখো, অঙ্কগুলো এখানে মোটামুটি সাজানো আছে। দেখতে পাচ্ছ 54 গ্রাম S2 এর কি আয়তন কত বলছে। তো এক্ষেত্রে তুমি দেখবা কই থেকে কোথায় যাইতে বলছে। আমাদের মনে রাখবে এখানে আমাদের গ্রাম থেকে কোথায় যেতে বলছে? গ্রাম থেকে আয়তনের দিকে যাইতে বলছে। তো এখানে একটু মিস্টেক আছে, প্রতিটার এখানে 18 গ্রাম হবে। আমরা এই লাইনটা মুখস্থ ছিল না আমাদের। S2 এর কথা বলছে, মানে S2 এর জন্য একটা লাইন আমাদের মুখস্থ কিনা তার ভরটা আমরা সামনে লিখে গ্রাম দিব এবং এই লাইনটা লিখবো, এটা তো আমাদের মুখস্থ। এখান থেকে এখন আমরা কি করবো? আমাদের কিন্তু বলছে গ্রাম থেকে আয়তনে যাইতে। তুমি এখানে মনে মনে গ্রাম থেকে এই যে আয়তন লাইন আমাদের কোনটা ছিল, এই অংশটা আয়তন ছিল না, মনে মনে এখানে একটা টান দিয়ে রাখবা মনে মনে। এটা এই লাইন কিন্তু আমরা পরীক্ষার খাতায় লিখবো না। পরীক্ষার খাতায় আমরা কি লিখবো সেগুলো আমি অবশ্যই কালো কলম দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি। তুমি প্রথমেই লিখবা আমরা জানি। প্রথমে কি লিখবা? আমরা জানি। দেখো আমি আরেকবার খেয়াল করে দিই, তুমি প্রথমে কি করছো, যে কই থেকে কোথায় যাইতে বলছে সেটা আইডেন্টিফাই করছো। আমাকে এখানে গ্রাম থেকে যাইতে বলছিল আয়তনে। এই যে তুমি যে একটা লাইন মুখস্থ তোমার, এখানে তুমি মনে মনে গ্রাম থেকে কোথায় পর্যন্ত যাও? আয়তন পর্যন্ত যাও। এবার ওই কথাটাই লিখো যে আমরা জানি 18 গ্রাম S2 ইকুয়াল টু 22.4 লিটার। ঠিক আছে, এখন তোমাকে তো এখানে নির্ণয় করতে হবে কত গ্রাম। ওই যে ক্লাস একটু আগে যে অঙ্ক করলাম, তারপরে 5টি কলা, এখানে তুমি কি করছো? 5টি কলার ক্ষেত্রে এখানে আমরা কি করছি? 5টি কলার দাম এত, তারপরে একটার দাম বের করছি না, তারপরে 4টার দাম বের করছি। এই সেম কাজ করব আমি, কিন্তু 18 গ্রাম পানির ভর অলরেডি, 18 গ্রাম পানির আয়তন কিন্তু অলরেডি জানি। তাহলে অতএব 1 গ্রামেরটা বের করতে পারবো কিনা? তাহলে অতএব 1 গ্রাম S2 সমান কত হবে? উপরে হবে 22.4, নিচে হবে কত? 18। এখন আমার কাছে কি 1 গ্রাম চাইছে? আমার কাছে চাইছে হচ্ছে 54 গ্রাম। তাহলে এখন কি লিখবো? অতএব 54 গ্রাম S2 সমান সমান উপরে হবে কত? 22.4, নিচে 18, ইন্টু হবে 54। এত কি লিটার। তো এখন সমাধান করা যাবে না? তো সমাধান করলে আমাদের আসবে হচ্ছে 18 সমাধান করে আমাদের আসলো কত? 67.2 এত লিটার। শেষ। খুব সহজ অঙ্ক না ভাই? তাহলে অঙ্কটা কি তোমাদের কাছে কঠিন মনে হলো? তাহলে আমাদের এই লাইনটাই পুরো খেলা, বুঝতে পারছো? এরপরের অঙ্কটা দেখো, এখানেও কিন্তু আমাদের শুরুতে 18 গ্রাম কথাটা লিখতে হবে। এরপরটা কি চাইছে? ঘনমাত্রা চাইছে। কই থেকে? গ্রাম থেকে ঘনমাত্রায় যাইতে হবে। তাহলে এই যে, তাহলে আমরা এবার গ্রাম থেকে মনে মনে কোথায় কোনো কল্পনা করব ঘনমাত্রাকে। তো আমাদের কিন্তু একটা লাইন অলরেডি মুখস্থ, যে এখানেও তোমরা লিখবা যে আমরা জানি, নিচে লিখে নিও যে আমরা জানি 18 গ্রাম S2 ইকুয়াল কত মোল। ওই যে ঘনমাত্রা মানে বলছিলাম মোল, 1 মোল, এটা কিন্তু তোমার মুখস্থ। এখন তারপর কি লিখবো? যে অতএব 1 গ্রাম, অতএব 1 গ্রাম S2 ইজ ইকুয়াল টু হবে উপরে 1, নিচে কত হবে? 18। এত কি মোল। এখন আমার কাছে তো 1 গ্রাম চাইনি, আমার কাছে চাইছে কত গ্রাম? 54 গ্রাম চাইছে। তাহলে লিখবো অতএব 54 গ্রাম S2 ইকুয়াল টু 1/18 ইন্টু কত? 54। এত কি মোল। তাহলে রেজাল্ট কত আসতেছে? 3 মোল বা 3 মোল। শেষ। তাহলে ওই যে আমরা ছোট বাচ্চার অঙ্কগুলোর মতো করে করতেছি না? এবার আমাদের দেখো, এই অঙ্কটা পারলে কিন্তু বাকি দুইটা খুব সহজে পারবো। ঠিক আছে, তো এই অঙ্কটা এবার ট্রাই করি। এখানে কি বলছে? যে আমাদের গ্রাম থেকে এবার যাইতে বলছে অনুসংখ্যা। তাহলে আমরা এখান থেকে আমরা কোথায় চলে যাব? সোজা এই জায়গাটাতে যাব। ঠিক আছে, সামনে কিন্তু 18 গ্রাম কথাটা হবে। তাহলে এখানেও আমরা প্রথমে কি লিখবো? একটু ইংলিশে লিখলাম। উই নো দ্যাট, আমরা জানি যে 18 গ্রাম S2 is equal to 6.023 into 10^23টি কি অণু। ঠিক আছে, তাহলে অতএব 1 গ্রাম S2 সমান কত হবে? 6.023 into 10^23 ভাগ হবে কত? 18। এতটি অণু। এখন আমার কি 1 গ্রাম চাইছে? আমার চাইছে কিন্তু 54 গ্রাম। তাহলে লিখতে হবে না যে অতএব 54 গ্রাম S2 সমান সমান 6.023 into 10^23 ভাগ 18 বসে গেলে এর সাথে গুণ হবে কত? 54। এতটি অণু। এখন এটা কেমনে সমাধান করবে? দেখো এই অঙ্কগুলো একটু সমাধান করতে শেখায়। অনেকে ক্যালকুলেটরে করতে যায়, দেখবা যে কনফিউশনে হয়ে যাও, যে এই পাওয়ার টাওয়ার এত কিছু দিতে ইচ্ছা করে না, বা ব্র্যাকেটে ভুল করে অঙ্ক ভুল চলে যায়। তুমি প্রথমে যে 10 পাওয়ার, এখানে যে আমাদের 10 ইন্টু 10^23 আছে না, এটা আমরা এখানে লিখেই দিব ডিরেক্ট। ঠিক আছে, এটা প্রথমে লিখে দিবা। এখন তুমি কি করবা? এই 54কে প্রথমে 18 দিয়ে ভাগ দাও।
কিছু একটা আসবে রেজাল্ট। যেমন 54 কে 18 দিয়ে যদি ভাগ দাও, আমার কাছে খুবই ছোট ক্যালকুলেটর, হ্যাঁ? যেমন দেখো 54 কে মানে ভাগ দিলে 3 আসবে আরকি। 3 আসলো। এই ফলাফলটা এবার তুমি এই 6.023 দ্বারা গুণ করো। 6.023 কত আসলো? 18.069। সামনে এটা বসাই দাও। 18.069, তাহলে রেজাল্ট হচ্ছে 18.069 ইন্টু 10^23। 10^23 কোনো কাজ করিনি, ওই জন্য বসাই দিচ্ছি, শেষ। তাহলে এতটি কী হবে? এতটি অণু। ঠিক আছে? কঠিন লাগতেছে কি? কখনোই না। এবার 5 অঙ্কটাতে যাই। 5 অঙ্কটা আমাদের কি বলছে? যে 54 গ্রাম H2O এর পরমাণুর সংখ্যা চাইছে। আচ্ছা, যদি কখনো এই পরমাণুর সংখ্যা বলে, তাহলে মনে রাখবা আগে তোমাকে এই অণুর সংখ্যাটা বের করে নিতে হবে, অর্থাৎ এই অঙ্কটা আগে করতে হবে তোমাকে। এই অঙ্ক করার পরে তুমি কি করবা? এই অঙ্ক করার পরে এক লাইনে অঙ্ক হয়ে যাবে। তুমি ডিরেক্ট লিখবা যে অতএব, এই অঙ্কটা করার শেষে তুমি কি করবা? আর লিখবা যে অতএব 54 গ্রাম H2O তে পরমাণু আছে। 54 গ্রাম H2O তে কি আছে? পরমাণু আছে। লিখলা, সমান সমান দিবা। দিয়ে এই অঙ্কে যে রেজাল্ট আসছিল, ফলাফলটা, ওইটা আগে লিখবা। ফলাফলটা কি আসছিল? 18.069 ইন্টু 10 পাওয়ার কত? 23। এর সাথে তোমার গুণ দিতে হবে কি বলো তো? এই যে H2O তে মোট কয়টা মৌল আছে সেটা। এখানে মোট কতগুলো আর কি পরমাণু আছে? দেখো তো, এখানে 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন আছে না? তাহলে মোট কয়টা হলো? 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, মোট 3 হলো। তাহলে 3 গুণ করে দিবা, শেষ। যেটা রেজাল্ট আসবে ওটাই। ঠিক আছে? এই ফলাফলটা তোমরা নিজেরা বের করে নিও। তাহলে এখানে 18.069 এর সাথে 3 গুণ করবা, আর 10^23 তো থেকে যাবে। বুঝা গেছে? খুব সহজ জিনিস না? আর বুঝতে না পারলে আরেকবার রিপিট করে দেখে নাও। এটা আর এই অঙ্কের মতো কিন্তু সেম অঙ্ক। এখানেও তুমি প্রথমে কি লিখবা? 54 গ্রাম লিখবা। 54 গ্রাম। এখানে কি বলছে? 54 গ্রাম H2O হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? তাহলে লিখো অতএব 54 গ্রাম H2O তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। কি লিখবো? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কমা সমান সমান। এই যে আবার তুমি এই ফলাফলটাই লিখো এখানে। অর্থাৎ এমন অঙ্ক আসলো, পরমাণু কথা আসলে প্রথমে তোমাকে অণুর সংখ্যার যে অঙ্কটা করছি ওটা হুবহু করে ফেলতে হবে। করে ফলাফলটা এখানে লিখো যে 18.069 ইন্টু 10 পাওয়ার কত? 23। এর সাথে গুণ হবে। এবার কি শুধু পরমাণু বলছে নাকি হাইড্রোজেন পরমাণু? অবশ্যই আমাদের এবার বলছে কিন্তু হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের কথাটা আসছে না? তুমি দেখবা যে আমাদের যে যৌগটা ছিল ওখানে হাইড্রোজেন কয়টা আছে সেটা দেখবা। এই যৌগে হাইড্রোজেন মোট কয়টা আছে? 2টা আছে না? H2 মানে 2টা আছে, তাহলে এখানে 2 গুণ করে দাও। করে যেটা আসবে সেটাই। ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগলো। আমি এমন সেম কতগুলো অঙ্ক তোমাদের জন্য আরও রেডি করছি। তোমার কাজ কী হবে? এই অঙ্কগুলো বাসায় এখনই করা। অর্থাৎ ক্লাসটা এখন পজ করো। যেমন আমাদের ক্লাসটা কিন্তু 22 মিনিট ডিউরেশন হয়েছে। আমি সব মিলে 25 কল্পনা করলাম। তুমি এখন কি করবা? ক্লাসটা পজ করে এই যে এই অঙ্কটা এবং এই অঙ্কটা, এই দুটো হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। এই দুটো অঙ্ক এখনই করে কমেন্টে আপলোড করে দাও। সুন্দর করে লেখাগুলো লিখবা এবং বুঝেছো কিনা অবশ্যই সেটাও কমেন্টে লিখবা। এবং কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানিয়ে দাও। সেটারও ক্লাস আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে ছিলাম এমডি আবু কৌসার ভাইয়া। ঠিক আছে? তো বিদ্যাবাড়ি প্রাইভেট সেন্টারে অনেকে আমার সাথে সরাসরি ক্লাস করছো। আর এখন পুরো রমজান মাস জুড়ে আমি অনলাইনে তোমাদের সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে থাকবো। এবং শেষের কিছু দিন আমি ইংলিশেরও কয়েকটা ক্লাস আপলোড করব। আশা করি ক্লাসগুলো করলে তোমার A+ নিশ্চিত হবে ইনশাল্লাহ। আমরা MCQরও ক্লাস কিন্তু করবো ধীরে ধীরে। তো ধন্যবাদ সকলকে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।